It's not only headline management, but we know, what governors have been reduced to. The governor of Kerala, the governor of Tamil Nadu, the governor of West Bengal. The governor, it's been people, disgraceful behavior on the part of governors. Governors is a constitutional position, a respected position. Some very distinguished Indians have held this position. But I'm sorry to say that in the last 10 years, the way the BJP has transformed the office of the governor and made it like a party functionary. The governors interfere in the functioning of duly elected governments, whether it was in West Bengal, in Tamil Nadu, Kerala. There's one particular governor who's been appointed. He had to be shifted from Nagaland. Then he went to Tamil Nadu. Now he's been shifted from Tamil Nadu. He's brought to Bihar. I mean, what does this show? বাংলার রাজনীতিতে যেন আচমকা ঝড় উঠল। কলকাতার রাজভবনে হঠাৎ পরিবর্তন। ভোটের আগে রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ভোটার তালিকা নিয়ে লক্ষ লক্ষ বিতর্কিত নাম। আর ঠিক এই সময়ই কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এইসব কি কোনো বড় রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? নতুন রাজ্যপাল হিসেবে RN রবির আগমনে একটাই বিস্ফোরক জল্পনা ঘুরছে। বাংলায় কি আদৌ নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে, নাকি খেলাটা অন্যদিকে ঘুরে যেতে চলেছে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। Already it has been mentioned by the honorable ex-governor of the state that he has resigned due to some health issues. So we should not create any kind of controversy. It is not mandatory to discuss the name of the governor with the sitting chief minister. I would like to ask whether when R.K. Narayanan was given the charge of the governor, at that time whether it has been discussed with the Buddhadev Bhattacharya. राज्यपाल का जाना आना कोई नई बात नहीं है, आते जाते हैं, लेकिन जो राज्यपाल आ रहे हैं उन्हें हम स्वागत करते हैं। उनका अनुभव और बंगाल का प्रशासन में काम आएगा। यहाँ कानून व्यवस्था पूरा बिगड़ा हुआ है, उनके देख रेख में कोई सुधार होगा। चुनाव का समय है, चारों तरफ हिंसा टेंशन की वातावरण है, उससे बंगाल को और निकाल करके सही चुनाव होना चाहिए। इसमें राज्यपाल महोदय का भी योगदान रहेगा। 5ই মার্চ বৃহস্পতিবার পূর্ব ভারতের রাজনীতিতে হঠাৎই যেন বড়সড় ধাক্কা। এদিনই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রীতিমতন নাটকীয় পরিস্থিতিতে আকস্মিক পদত্যাগ করলেন। দিল্লিতে গিয়ে তিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি মুর্মু আনুষ্ঠানিকভাবে বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। টাইমিংটা লক্ষ্য করুন, এটা মোটে সাধারণ সময় নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর ঠিক তার কয়েক সপ্তাহ আগেই এই পদত্যাগ। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, জোর জল্পনা, প্রশ্ন আর নানান প্রতিক্রিয়া। এরপরেই দিল্লি আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করা রবীন্দ্র নারায়ণ রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ নির্বাচন ঘনিয়ে আসার মুখে বাংলার রাজভবনে হঠাৎ এই পরিবর্তন রাজনৈতিক সমীকরণে ঠিক কি বার্তা দিচ্ছে? দিল্লির এই পদক্ষেপ কি শুধুই প্রশাসনিক রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো কোনো বড় রাজনৈতিক কৌশল? সিভি আনন্দ বোসই পশ্চিমবঙ্গের আইকনিক রাজভবনের নাম পাল্টে করে দিয়েছেন লোকভবন। প্রায় 3.5 বছর ধরে সেই লোকভবনে বসে থেকেও আনন্দ বোস কোনো বড় রাজনৈতিক বা সাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি সুনির্দিষ্ট বা কার্যকর ভূমিকা নিয়েছেন বলে কোনো অভিযোগ নেই। বরং অনেকেই বলতেন কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে আনন্দ বোস এমন কিছু দৃঢ়তা দেখাতে পারেননি যা তার নিয়োগকর্তাদের খুশি করতে পারে। এমনকি রাজ্য বিজেপির একাংশ তার ভূমিকা নিয়ে খুবই সন্তুষ্ট ছিল, এমনটাও বলা যায় না। তাই আনন্দ বোসের বিদায় বাংলার রাজনীতি খুব বেশি আবেগপ্রবণ হবে এমন সম্ভাবনা কম। কিন্তু এখানেই আসল গল্পটা শুরু, কারণ আনন্দ বোসের শূন্যস্থানে বাংলার লোকভবনে যিনি এলেন তিনি বিতর্কিত এবং রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় মুখ রবীন্দ্র নারায়ণ রবি, RN রবি নামে যিনি পরিচিত। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল, আর দেশের রাজনীতিতে তার পরিচিতি মূলত সংঘাতমুখী এবং দৃঢ় প্রশাসনিক অবস্থানের জন্য। বিজেপির সূত্র উদ্ধৃত করে খবরে প্রকাশ, কলকাতার রাজভবনে এমন নাটকীয় পালাবদলের পেছনে কি খেলা রয়েছে তা ক্রমশ প্রকাশ্যে আসবে। দক্ষিণে তামিলনাড়ুতে RN রবি মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন সরকারের সঙ্গে প্রায় নিয়মিত সংঘাতে জড়িয়েছেন। বিল আটকে রাখা, আইনসভা নিয়ে তর্ক, প্রশাসনিক ক্ষমতার সীমা নিয়ে টানাপোড়েন ইত্যাদি নিয়ে তার কাজের ধরনকে ঘিরে বহুবার শিরোনাম হয়েছে।
আর ঠিক সেই মানুষটি যদি 2024-এর ভোটের আগে বাংলার রাজভবনে বসেন, তাহলে রাজনৈতিক সংঘর্ষের তাপমাত্রা যে এক ধাপে শীত থেকে সরাসরি গ্রীষ্মে পৌঁছে যাবে তাতে সন্দেহ কি? এই কারণেই মমতা ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি রাজ্যপালের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। তার বক্তব্যে সরাসরি অভিযোগের সুরও রয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কোনো বিশেষ রাজনৈতিক স্বার্থের চাপেই হয়তো এই পদত্যাগ ঘটানো হয়েছে। অবশ্য এই অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত নয়, কিন্তু রাজনীতিতে অনেক সময় অভিযোগটাই বার্তা হয়ে যায়। সোজা কথায়, রাজভবনের এই বদলটা কেবল একজন রাজ্যপালের বিদায় আর আরেকজনের আগমন নয়, এটা আসলে 2026-এর নির্বাচনকে ঘিরে কেন্দ্র রাজ্য সম্পর্কের নতুন এক সংঘাতের সূচনা বিন্দু। বাংলার রাজনীতির ময়দান এখনই গরম হতে শুরু করেছে, আর রাজভবনের দরজা দিয়ে যে নতুন চরিত্র ঢুকতে চলেছেন, তিনি যদি সত্যি তার চেনা স্টাইলেই খেলেন, তাহলে আগামী মাসগুলোতে বাংলার রাজনীতি আরো অনেক বেশি তীক্ষ্ণ, অনেক বেশি সংঘর্ষমুখী হতে বাধ্য। রাজভবনের নীরব করিডোর থেকে যে রাজনৈতিক ঝড় উঠতে পারে তার আভাস কিন্তু এখনই পাওয়া যাচ্ছে। একদিকে মমতা ব্যানার্জি বলছেন তিনি নাকি জানেনই না কেন হঠাৎ পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, আবার কিন্তু ঠিক পরের লাইনেই তিনি এমন সব রাজনৈতিক অনুমান করছেন যেন পুরো ঘটনার অন্তরালের গল্প তার হাতের মুঠোয়। এটাই তো সবচেয়ে অদ্ভুত জায়গা। বঙ্গের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখছেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে নির্দিষ্ট কিছু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যপালের উপর কোনো চাপ সৃষ্টি করা হয়ে থাকলে তাতে আমি মোটেই বিস্মিত হব না। কিন্তু সহজ প্রশ্ন হচ্ছে, এই দাবির পেছনে প্রমাণটা কোথায়? কারণ বাস্তব ইতিহাসটা কিন্তু একেবারে উল্টো গল্প বলে। আনন্দ বোসের গত 3.5 বছরের কালখণ্ডে রাজভবন আর নবান্নের সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। শুরুতে প্রতীকী হাতেখড়ি অনুষ্ঠানের সেই হাসি মুখের মুহূর্তটুকু বাদ দিলে প্রায় পুরো সময়টাই কেটেছে সংঘাত আর ঠান্ডা লড়াইয়ের মধ্যে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের প্রশ্নে মমতা ব্যানার্জি এবং সিভি আনন্দ বোসের মধ্যে কার্যত সরাসরি সাংবিধানিক সংঘর্ষ তৈরি হয়েছিল। চিঠি পাল্টা চিঠি, আইনি ব্যাখ্যা, সব মিলিয়ে সেই লড়াই একসময় প্রকাশ্য রাজনৈতিক টানাপোড়েনের রূপ নেয়। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে আজও 3টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ ঝুলে রয়েছে। অর্থাৎ সংঘাত ছিল এবং তা ছিল প্রকাশ্য। এখন প্রশ্ন হচ্ছে, যে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক এতটাই টানটান ছিল, যার সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্তে বারবার সংঘর্ষ হয়েছে, হঠাৎ করে সেই রাজ্যপালের উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি এমন চাপ সৃষ্টি করবে? আর সেই চাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের সর্বময় নেত্রী সুপ্ত বিবেক জেগে উঠবে। রাজনীতির ভাষায় একে বলে অতিরঞ্জিত কল্পনা। রাজনীতিতে অভিযোগ করা খুব সহজ, কিন্তু অভিযোগের ওজন দাঁড়ায় তখনই যখন তার পেছনে প্রমাণ থাকে। RN রবি নিয়োগ সম্পর্কে মমতা ব্যানার্জি অভিযোগের সুরে এক্সে লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে শুধু জানিয়ে দিয়েছেন যে শ্রী RN রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে যোগ দিচ্ছেন, কিন্তু এই বিষয়ে প্রচলিত রীতি অনুযায়ী আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয়নি। মমতা আরো বলেন, কেন্দ্র সরকারের উচিত কোঅপারেটিভ ফেডারালিজমের নীতিকে সম্মান করা এবং এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা যা গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলোর মর্যাদাকে ক্ষুণ্ণ করে। মমতার অভিযোগ পুরোপুরি অস্বীকারের জায়গা নেই। এটা আজকের বেদনাদায়ক সত্যি যে রাজ্যপাল নিয়োগ সেই রাজ্যের মতামতের তোয়াক্কা না করে অনেক সময় একেবারে একতরফা সিদ্ধান্তে হয়ে যাচ্ছে। সাংবিধানিক নৈতিকতা, সাংবিধানিক শিষ্টাচারের মতন শব্দগুলো আজকাল রাজনীতিতে খুব শোনা যায়, কিন্তু সেগুলো মেনে চলার আগ্রহ কার কতটা, সেটাই আসল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটাও সম্ভবত সবার জানা, কিন্তু সোচ্চারে বলার লোক নেই। কিন্তু এই জায়গা থেকেই আসল রাজনৈতিক হিসেবটা শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ রাজনীতিক নন, তিনি বহু ঝড়ঝাপটা পার করা এক অভিজ্ঞ খেলোয়াড়। দিল্লি থেকে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত এলে তার ভেতরে লুকিয়ে থাকা রাজনৈতিক বার্তাটা ধরতে তিনি খুব বেশি সময় নেন না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী ফোন পাওয়ার পরেই তিনি যে স্তম্ভিত এবং উদ্বিগ্ন হওয়ার কথা লিখেছেন, ওটা নিছক আবেগের টুইট নয়, এর পেছনে ঠান্ডা মাথার রাজনৈতিক হিসেব রয়েছে। প্রথম কারণটা খুব সোজা। 3.5 বছরের কালখণ্ডের শেষ দিকে এসে রাজভবনের চেয়ারটা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েছিল। রাজনৈতিক ভাষ্যকারদের একাংশ আনন্দ বোসকে লেম ডাক গভর্নর বলতে শুরু করেছিলেন, অর্থাৎ তিনি পদে আছেন বটে কিন্তু প্রভাব শূন্য। কিন্তু এখন যে মানুষটি আসছেন
সেই RN রবি একেবারেই অন্য ধাতুতে তৈরি। নাগাল্যান্ড এবং তামিলনাড়ুর পর আবারও এক অতি সংবেদনশীল রাজনৈতিক ময়দানে পা রাখতে চলেছেন তিনি। সামনে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, মোদী শাহ জুটির সম্মোহক জাদু প্রদর্শনের অ্যাসিড টেস্ট। তৃণমূল সরকারের সঙ্গে মোদী জমানার সম্পর্ক বহুদিন ধরেই, যাকে বলে টাগ অফ ওয়ার। RN রবি একজন প্রাক্তন দুদে IPS অফিসার। দীর্ঘদিন কাজ করেছেন দেশের গোয়েন্দা কাঠামোর ভিতরে, কাজ করেছেন CBI-তে, ইন্টেলিজেন্স ব্যুরোর মতন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এমনকি তিনি দেশের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। মানে এই মানুষটা প্রশাসনের সাধারণ আমলা নন, তিনি নিরাপত্তা এবং গোয়েন্দা রাজনীতির খেলাটা খুব কাছ থেকে দেখেছেন। তার উপর রাজ্যপাল হিসেবে তার ট্র্যাক রেকর্ডও যথেষ্ট আক্রমণাত্মক। MK স্ট্যালিনের সরকার আর তার সম্পর্ক তামিলনাড়ুতে কতটা তিক্ত ছিল সেটা কারোর অজানা নয়। আইনসভায় পাশ হওয়া বিল বছরের পর বছর আটকে রাখা, বিশ্ববিদ্যালয় নিয়োগে সরাসরি সংঘর্ষ, এমনকি মঞ্চ থেকে দ্রাবিড় রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা, সব মিলিয়ে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এই কারণেই এখন দিল্লি এবং কলকাতার রাজনৈতিক করিডোরে একটা প্রশ্ন ঘুরছে, রবিকে কি শুধু রাজ্যপাল হিসেবে পাঠানো হচ্ছে, নাকি এর পেছনে আরো বড় রাজনৈতিক হিসেব রয়েছে? কলকাতার রাজভবনে আকস্মিক রদবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কেন্দ্রবিন্দু হচ্ছে রাজ্য সরকারকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার অভিযোগ। আসলে এর মধ্যেই নতুন করে মাথা তুলছে পুরনো বিতর্ক। ভারতের ফেডারেল কাঠামোয় রাজ্যপালের ভূমিকা ঠিক কতটা নিরপেক্ষ? তামিলনাড়ুতে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত তার চরম সংঘাত, প্রকাশ্য মতবিরোধ। রবির অতীত রেকর্ড বলছে তিনি চুপচাপ বসে থাকার মানুষ নন। ফলে কলকাতায় তার আগমন যে নিছক প্রশাসনিক বদলি নয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো যদি কিন্তু নেই। CV আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ আর তারপরেই রবির দ্রুত নিয়োগ, এই দুই ঘটনায় নিশ্চিত করে দিয়েছে 2026-এর ভোটের আগে আবারও রাজভবনই হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে আলোচিত মঞ্চ। কেউ কেউ সরাসরি বলছেন 2026-এর নির্বাচনকে সামনে রেখে কি কোনো কঠিন সাংবিধানিক পরিস্থিতি তৈরি করার প্রস্তুতি চলছে? এমনকি ফিসফিস করে রাষ্ট্রপতি শাসন শব্দটাও শোনা যাচ্ছে। আর দিল্লির ক্ষমতার কেন্দ্রের সঙ্গে RN রবির সম্পর্ক আরো মজবুত হয় উত্তর পূর্ব ভারতের জটিল বিদ্রোহ রাজনীতির সময়। বিশেষ করে নাগা শান্তি আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নেন। সেই সময়ে আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী নিজে। আর অন্যদিকে নাগা বিদ্রোহী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের নেতা থুইঙ্গালিং মুইভার সহ অন্যান্যরা। রবির সক্রিয় ভূমিকা তখনই দিল্লির নজর কাড়ে। ফলে অনেকেই মনে করছেন এই সক্রিয়তার পুরস্কার হিসেবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাকে তামিলনাড়ুর মতন বড় বিরোধী শাসিত রাজ্যে রাজ্যপাল করে পাঠান। আর এখন একেবারে যুদ্ধাংদেহী আবহে পশ্চিমবঙ্গে এই মানুষটি নিজের এলাকা রক্ষা করতে যেমন জানেন, তেমনি সুযোগ পেলেই প্রতিপক্ষের এলাকায় ঢুকে তাকে বিপাকে ফেলার খেলাটাও জানেন। প্রশ্ন বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ, এখানেই আসল খেলার রহস্য। ভোটের ঠিক আগে এই রদবদল কেন? হঠাৎ করে রাজভবনের এই নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন পড়ল কেন? এই আলোচনার ভেতরে যে প্রশ্নটা সবচেয়ে অস্বস্তিকরভাবে ঘুরছে সেটা হলো, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে কি সত্যিই পশ্চিমবঙ্গে অবাধ নির্বাচন করানো সম্ভব, নাকি দিল্লি ইতিমধ্যেই ধরে নিয়েছে এটা সহজ হবে না? যদি দ্বিতীয়টা সত্যি হয় তাহলে কি কেন্দ্র ধীরে ধীরে নিজের চাল সাজাতে শুরু করেছে? সাম্প্রতিক ঘটনাগুলো যদি একসঙ্গে জোড়া লাগান তাহলে মনে হবে রবির কলকাতায় আগমন মোটেই হঠাৎ নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। একটু SIR এর দিকে তাকান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রায় 60 লক্ষ ভোটারের ভাগ্য এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে সহজ কথায় বিচারাধীন। এই বিপুল সংখ্যক মামলার চূড়ান্ত নিষ্পত্তি নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে গণিতের হিসেবে প্রায় অসম্ভব। তার উপর প্রশাসনিক বিশৃঙ্খলা। ইতিমধ্যে প্রায় 500 বিচারক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, এখন আবার আরো 200 জনকে আনা হচ্ছে। শুনতে ভালো লাগতে পারে মানুষ বাড়ছে, কাজ দ্রুত হবে, কিন্তু বাস্তবটা অনেক সময় উল্টো হয়। কারণ নতুন বিচারক এলে প্রথমে তাদের ট্রেনিং লাগবে, তারপর ID পাসওয়ার্ড অ্যাক্সেস, নতুন করে পুরো প্রশাসনিক কাঠামো সাজাতে হবে। যে বিচারকের কাছে একটা গোটা বিধানসভা এলাকার দায়িত্ব ছিল, এখন তাকে সেই এলাকা ভাগ করে নিতে হবে। মানে পুরনো কাজের কাঠামো ভেঙে আবার নতুন করে সাজানো হবে। সুতরাং ছবিটা বেশ জটিল। রাজভবনে নতুন খেলোয়াড়, প্রশাসনে অস্থিরতা, আর সামনে নির্বাচন।
এদিকে আগামী 9 থেকে 10ই মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসছে। তারা এখানে এসে একেবারে নিচু স্তর পর্যন্ত কথা বলবে। ডিজিপি, চিফ সেক্রেটারি, আইজি, কলকাতা পুলিশের কমিশনার, জেলা শাসক, এমনকি ইআরও, এইআরও পর্যন্ত। আমরা এর আগে দেখেছি কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লিতে ফিরে গিয়েই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। কিন্তু এবার যদি ফুল বেঞ্চ কলকাতা থেকে দিল্লি ফিরে গিয়েও সেই ঘোষণা না হয় অথবা বেশি বিলম্ব হয়, তাহলে বুঝতে হবে কাল বৈশাখী নয়, বাংলার রাজনৈতিক ভাগ্যে কোনো অজানা টর্নেডো আসতে চলেছে। আরো স্পষ্ট করে বলি, তখন বুঝতে হবে খেলার অর্ধেক তখনই শেষ। কারণ যদি নির্বাচন কমিশন বলে শেষ ভোটারের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব নয়, তাহলে সংবিধানের বাস্তব অঙ্ক খুবই সরল। সেই পরিস্থিতিতে একটাই রাস্তা খোলা থাকে, রাষ্ট্রপতি শাসন। চারপাশে তাকান, ভোট ঘোষণার এত আগে থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। জেলা শহর তো বটে, কলকাতার অলিগলিতেও তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। নিজেকে প্রশ্ন করুন, এর আগে কখনো কি এমন দৃশ্য দেখেছেন? তার সঙ্গে জুড়ে দিন আরেকটা প্রশ্ন, দুম করে একজন কড়া মেজাজের রাজ্যপালকে কলকাতায় পাঠানো হলো কেন? আরেকটা প্রশ্ন জুড়ে দিন, ভোটার তালিকা নিয়ে এমন বিশাল প্রশাসনিক জট তৈরি হলো কেন? ভোট কি আদৌ হবে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন? না এটা এখনো বাস্তব সিদ্ধান্ত নয়, শুধু সম্ভাবনার অঙ্ক, রাজনৈতিক অনুমান? কিন্তু রাজনীতিতে অনেক সময় অনুমানই ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ধরা যাক রাষ্ট্রপতি শাসন এলো, প্রশাসন সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে গেল, মাটিতে নেমে এলো কড়া নিরাপত্তা, শাসকের ক্যাডার বাহিনীর দাপট অনেকটাই থামলো। নির্বাচন কমিশন বলল এবার অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে। কিন্তু রাজনীতির শেষ কথা কি শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণে লেখা যায়? বাংলার ভোট সবসময় এক জটিল সমীকরণ। এখানে ভয়, প্রতিরোধ, আবেগ, প্রতিশোধ সব মিলিয়ে জনমতের স্রোত তৈরি হয়। তাই রাষ্ট্রপতি শাসন এলেই যে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় শাসক দলের কাঙ্ক্ষিত ফল নিশ্চিত হয়ে যাবে এমন সরল অঙ্ক রাজনীতিতে খুব কমই মেলে। তাই এই মুহূর্তে বাংলার রাজনীতির সামনে তিনটি জরুরি প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে। প্রথম প্রশ্ন, সত্যিই কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন মনে করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? দ্বিতীয় প্রশ্ন, যদি রাষ্ট্রপতি শাসনের অধীনে ভোট হয় তাহলে কি তাতে সত্যি মাঠ সমান হবে, নাকি নতুন ধরনের রাজনৈতিক সংঘাতের দরজা খুলে যাবে? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো কৌশলের শেষে কি সত্যি বাংলার ক্ষমতার পালাবদল ঘটবে, নাকি আবারও শেষ মুহূর্তে জনমত অঙ্ক পাল্টে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়েরই নতুন অবতারে প্রত্যাবর্তন ঘটবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।